রাজনীতি একটু অস্থির হয়ে উঠছে আপনার কাছে মনে হচ্ছে, এবং যে টালমাটাল পরিস্থিতি মনে হচ্ছে কিনা, এমনটা কেন হতে যাচ্ছে? বা প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন আমরা এনসিপি প্রধান নাহিদ ইসলামের কাছ থেকে শুনেছি, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? বলতে পারেন পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক, কারণ এই ধরনের অবস্থা হওয়ার কথা ছিল না। কিন্তু যেভাবে অনেকগুলা ব্যাপার আগাচ্ছিল তাতে করে কিন্তু অনেকদিন যাবত আপনার এই টকশোতেই কিন্তু এসে আমি কিন্তু বেশ কয়েকদিন আগে বলে দিয়েছি যে রাজনীতিকরণের জায়গা থেকে বিরাজনীতিকরণের জায়গাটাকে প্যাট্রোনাইজ করা হচ্ছিল বেশি। বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আমার কাছে মনে হয় গভর্নমেন্টের ভেতরেও একটা অংশ আছে যারা আসলে চায় না যে বাংলাদেশের রাজনীতিটা থাক। তারা চায় যে এই স্ট্যাটাস কোটা নিয়ে যদি অনির্দিষ্টকাল থাকা যায় সেটা তাদের জন্য ভালো হয়। আবার এই ষড়যন্ত্রটা বাইরে থেকেও আছে। দেখেন, রাজনৈতিক সংকট কেউ যদি মনে করে রাজনৈতিক বলয়ের বাইরে গিয়ে সমাধান করা হবে, এটা কোনো দিন সমাধান বয়ে আনে না। বরং যেটা হয় সেটা হলো অস্থিরতা। বাংলাদেশে মোটা দাগে বর্তমানে যদি বলেন এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে তার দায়িত্ব, প্রধান কয়েকটা দায়িত্ব কি ছিল? আহতদের চিকিৎসা, ডেফিনেটলি যারা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রোটেকশন দেয়া। আরেকটা কাজ কি হতে পারতো, এই যে যারা আওয়ামী লীগের পারপেটেটর ছিল মানে ওভার দ্য ইয়ার্স তাদেরকে বিচার করা, আর একটা সুন্দর গ্রহণযোগ্য নিরপেক্ষ ইলেকশন আয়োজন করা। এই প্রত্যেকটা কাজ যদি করতে হয় তাদের যে লেভেলে সংস্কারের কথা হওয়ার দরকার ছিল। আপনি এবং আপনার টিভি দর্শক যারা আছেন প্রত্যেকেই যদি মনে মনে প্রশ্ন করে নিজের কাছে নিজে যে এই 10 মাসে কি কি সংস্কার হলো, আমার কাছে মনে হয় সেই জায়গায় প্রত্যেকেই ব্যক্তিগতভাবে হতাশ হয়ে যাবে। যে সংস্কারের জন্য এত কথা, সেই সংস্কার কোথায় হচ্ছে? আমি সুস্পষ্ট একটা উদাহরণ দিই, তাহলে মানুষের জন্য মেলাতে খুব সহজ হবে। আপনি আওয়ামী লীগের বিচার করবেন, রাইট? আওয়ামী লীগের বিচার করবেন সেই জায়গায় ওই পতিত স্বৈরাচারের খুবই ঘনিষ্ঠ একজন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে বের হয়ে গেল। কেউ যদি আমাকে বলে রাষ্ট্রীয়ভাবে তার প্যাট্রোনাইজেশন হয় নাই, আমি এটা বিশ্বাস করি না। আমি নিজে মানব জমিনে আমি কিন্তু একটা কলাম লিখেছি, বিশাল বড় একটা কলাম লিখেছি, এবং যারা যারা সেই চক্রে ছিল তাদের নিয়ে আমি লিখেছি। ডিআইজি ইমিগ্রেশন যিনি ছিলেন এসবির, অবশ্যই তার দায় আছে। যিনি চিফ ছিলেন এসবির, তার অবশ্যই দায় আছে। সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আবার একই সাথে আরেকটা জিনিস দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর স্ট্যাটাসে যখন সুফিউর সাহেবকে নিয়ে এসে বসানো হলো, উনি বিগত লম্বা একটা সময় ধরে বাংলাদেশের যত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে শেখ হাসিনার আমলে, সেগুলো উনি ডিফেন্ডার। তাকে নিয়ে এসে যখন বসানো হলো, খেয়াল করে দেখেন, আমরা আওয়ামী লীগ আমলে দেখছি যে কাদা ছোড়াছুড়ির রাজনীতি চরমতম একটা পর্যায়ে ছিল। এখনো কি সেই কাদা ছোড়াছুড়ি কি আমরা দেখছি না? অবশ্যই আছে। তাহলে আমি যে কথাটা বলছিলাম, আমি এটা বলার পরে তারপর আপনার এই প্রশ্নে আসি। তাহলে সুফিউর সাহেবকে আপনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিলেন প্রতিমন্ত্রী স্ট্যাটাসে, মানে এইটার দ্বারা কি বোঝায় আসলে? পুনর্বাসন তাহলে কারা করছে? এদেরকে নিয়ে কি আপনি সংস্কার করবেন? আর একটা জায়গা হলো, এই যে বললেন না কাদা ছোড়াছুড়ির জায়গা, অনেকের কাছে অনেক ব্যাখ্যা থাকতে পারে। আমার কাছে মনে হয় এই সরকার ফ্রম ডে ওয়ান তারা আসলে ব্যুরোক্রেটিক গ্যাঞ্জামের ভিতরে চলে গেছে। দেখবেন রাজনৈতিক দলগুলোর তো অনেক সংকট আছে। কেউ কি বলে যে তারা ফেরেশতাদের দল? বিএনপি কখনো বলেছে বিএনপি ফেরেশতাদের দল? বা অন্য কোন দল? প্রত্যেকটা দলের ভেতরে ভুল আছে। বিএনপির ভেতরে বলেন, জামাতের ভেতরে বলেন, এনসিপির ভেতরে বলেন, অন্যান্য বাম দলগুলোর ভেতরে বলেন, অবশ্যই আছে। আমাদের কাজটা হলো সেই ভুল ভ্রান্তিগুলোকে কত দ্রুত মিনিমাইজ করে একটা প্রপার পলিসির দিকে আগানো যায়। আমি কিন্তু একটাবারের জন্য বলছি না রাজনৈতিক সংস্কারের দরকার নাই, ভুল নাই, কোনো কিছু অবশ্যই আছে। কিন্তু তার মানে কি এই যে আপনি সবকিছু ঝুলায় রাখবেন আন্দাজে একটা ঢিল ছুঁড়ে? আপনি এই যে সংস্কারের আলাপের যখনই কোনো প্রশ্ন আসবে, একজন যদি এই প্রশ্নটা তুলে, আমার কাছে একজন খুবই সিনিয়র একজন সেদিন প্রশ্ন করছিল আমার কাছে যে এই যে সংস্কারের ব্যাপারে আমাদের এত হাইপ, যে সরকার এতদিন পর্যন্ত আহতদের চিকিৎসা ঠিকমতো করতে পারে নাই, তাদের কাছে আপনি পুরো পুনর্বাসনের প্রক্রিয়াটা মানে পুরো সংস্কারের কাজটা আপনি কিভাবে তুলে দেন? আর আজকের দিনের আমি যে কথাটা বলি, এই যে অস্থিরতা, এই ব্যাপারটা হওয়ারই কথা ছিল। দেখেন সব ধরনের অস্থিরতার শুরু চূড়াটা কোথায়? অনেক মানুষ ইলেকশন নিয়ে টেনশন যেটা শুরু হয়েছে, সরকার বলুক ইফ নট ইন ডিসেম্বর দেন ইন জানুয়ারি অর ফেব্রুয়ারি, তারা বলুক। কিন্তু বারবার করে যখন ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর থেকে জুনের ভেতরে যাচ্ছে, এটার ভেতরে বিভিন্ন রকম অস্থিরতা তৈরি হচ্ছে। আর এই জায়গায় গ্যাঞ্জামটা দেখেন কয় ধারায় আছে। একটা হলো ব্যুরোক্রেটিক গ্যাঞ্জামটা আছে, রাতের বেলায় রাত 12টার দিকে এনবিআর বিলুপ্ত করে দিতে হচ্ছে, আবার পরবর্তীতে ওই বিদ্রোহের চাপে আবার কিন্তু একীভূত করার মতো সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে। মানে বিভিন্ন লেয়ারে লেয়ারে ব্যুরোক্রেটিক গ্যাঞ্জামটা আছে, সেটা ঠিক মতো অ্যাড্রেস করা হয় নাই। নতুন যে রাজনৈতিক দল আছে এনসিপি, তাদের আসলে নিজস্ব মটোটা কি, নিজস্ব ভীষণটা কি? তারা কিসের রাজনীতি করতে চায়? রাজনীতিতে ব্যক্তিগত ফিলোসফির একটা দরকার হয়। নিজস্ব ফিলোসফির বাইরে তারা যদি মনে করে তাদের
একমাত্র রাজনীতি হলো বিএনপি ব্যাশিং, আলটিমেটলি দেখেন তাদের পেছনে লোক তো কমছে, এটা তো হরিবল হওয়ার কথা ছিল না। এই কয়েকদিনের সুস্পষ্ট দুইটা উদাহরণ বলি তাহলে বুঝতে সুবিধা হবে। পহেলা বৈশাখ উদযাপনের দিনে যখন তারা দাঁড়ালো, তাদের পেছনে এক লাইন মানুষ কেন? তারা ইলেকশন কমিশন যখন ঘেরাও দিতে যাচ্ছে, তাদের পেছনে মানে তাদের সমর্থকদের চেয়ে সাংবাদিক এবং পুলিশের সংখ্যা বেশি কেন? সেই জায়গায় তাদের অন্যতম একজন বড় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি যেভাবে বেয়াদবির সুরে যে কথাগুলো বলছে, সেটা কি ভালো কোনো মেসেজ দেয়? উনি বিভিন্ন মানুষকে অ্যাড্রেস করছেন, এই সরকারের উনি ওয়াহিদুদ্দিন মাহমুদ সাকে অ্যাড্রেস করছেন, তিনি সালেউদ্দিন আহমেদকে অ্যাড্রেস করছেন, বলছে বিএনপির তাদেরকে বের করে দিতে হবে। একটা কথা বলেন তো, যারা টিভি দর্শক আছেন তারাও বুঝতে পারবেন, এই নাসিরউদ্দিন পাটোয়ারি এই নামটা 5 আগস্টের আগে কতজন মানুষ শুনেছিল? আর তারা সালেউদ্দিন আহমেদ সাহেব, ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, তাদের বিরুদ্ধে এইভাবে বাজে রকম যে কথাগুলো বলছে, এই বেয়াদবিটা রাজনীতিতে আমার মনে হয় না খুব একটা সাস্টেইনেবল কোনো কিছু। রেদার যে জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ করার দরকার ছিল, বিভাজনের রাজনীতি তো প্রত্যেকটা জায়গা থেকেই হয়েছে।